সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পাক্ষিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো জিপি। হ্যালো জিপি রোববারে পাক্ষিকভাবে প্রচারিত হয়ে থাকে এবং হ্যালো জিপি অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। স্বাস্থ্য বিষয়ক খুঁটিনাটি অনেক প্রশ্ন আপনাদের থাকে, আপনারা আমাদের কাছে করতে পারেন। আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন আশা করি। আমরা লাইভ অনুষ্ঠানে উনি আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থেকে আপনারা ফোন করে আপনার প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আমাদের সাথে আজকে ভার্চুয়ালি জয়েন করছেন ডাক্তার মুক্তারুল ইসলাম, উনি হেড অফ ক্লিনিক্যাল ট্রেনিং গ্রাম জিপি এবং উনি একজন রেজিস্টার্ড জিপি ব্রিটেনের। চলুন ওনার সাথে পরিচিত হই। হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর মুক্তারুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। জি, আমরা আজকে বিষয় ঠিক করেছি প্রেগন্যান্সি অ্যান্ড মেন্টাল হেলথ। আজকে আমরা আলাপ করব প্রেগন্যান্সি এবং মেন্টাল হেলথ নিয়ে। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের নিজেদের কাছে তৈরি করা কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। আশা করছি দর্শকরা স্ক্রিনে দেখানো নাম্বার থেকে ফোন করবেন এবং সেখান থেকে আমরা তাদের প্রশ্নের উত্তর দেব। তার আগে আমি আপনার কাছে যেতে চাই, মেন্টাল হেলথ বিষয়টা আসলে কি এবং এই মেন্টাল হেলথ কিভাবে একজন প্রেগন্যান্ট একজন মহিলাকে বা একজন প্রেগন্যান্ট মানুষকে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, মানে তার উপরে কি প্রভাব ফেলতে পারে, আপনি যদি একটু বলেন। So maternal health আমাদের ডেফিনিশনটা from World Health Organization মানেটা হলো the wellness health of pregnant women that have had babies, so childbirth, and বাচ্চা হওয়ার পরে। So এই তিনটে স্টেজেস maternal health রেফার করে। So প্রথম হলো যে women are pregnant আছে, বাচ্চা আছে, তারপরে বাচ্চা হওয়ার পরে যে স্টেজটা এর পরের স্টেজটা আসে, this is also maternal health, and also postnatal, যখন বাচ্চাটা হওয়ার পরে the woman's well-being is also known as maternal health. So these three stages are important stages of women's health. And health maneta, psychological health, mental health, physical health, social health, এগুলো সব একসাথে আমরা look after করি, address করি, এগুলো সব আমাদেরকে careful monitor করতে হয়। So maternal health is various stages, and these stages have various components. So আমাদেরকে চেক করতে হয় বাচ্চা ঠিক আছে কিনা, মা ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার, পালস, ইউরিন চেক করি, এগুলো সব রুটিন অ্যান্টিনেটাল চেক। বাচ্চা হওয়ার পরে আমরা চেক করি যদি মাদার শরীরটা ঠিক আছে কিনা, কোনো টেম্পারেচার, কোনো ফিভার, কোনো ব্লিডিং, এসব also as part of maternal health আমরা also check করি, review করি। And then postnatal, যখন বাচ্চা হওয়ার পরে 6 সপ্তাহ রিভিউ করি, মাদার কেমন আছে, বাচ্চাকে নিয়ে কেমন কোপ করছে, ফিডিংটা এস্টাবলিশ করছে কিনা, বাচ্চা ঘুমাচ্ছে কিনা, মার শরীর ঠিক আছে কিনা, ব্রেস্ট ফিডিং করছে কিনা। So all this is part of maternal health, and maternal health we have to take importance because আমরা আগে থেকে এস্টাবলিশ করতে পারি কোন রিস্ক ফ্যাক্টরস, আমরা যদি অ্যাওয়ারনেসটা ইমপ্রুভ করতে পারি, যদি মাদার্সরা বুঝতে পারে যে চেঞ্জেস ওদের বডিতে হবে, দেন আমরা আশা করি এগুলো সব মনিটর করলে যদি আমরা অ্যাড্রেস করি, বাচ্চা হওয়ার প্রসেসটা, প্রেগন্যান্সিটা একটু লাইক লেস ট্রাবল হবে, লেস প্রবলেম্যাটিক হবে, and also বাচ্চা যখন হবে both mother and baby inshallah will be in the best of physical, mental, and psychological well-being. So maternal health we take very seriously because যদি প্রথম থেকে আমরা সব অসুবিধাগুলো অ্যাড্রেস করতে পারি, then outcomeটা inshallah will be successful and with less complications. But this is why it's important to talk about it, it's important to raise awareness, it's important to discuss any myths that need to be clarified. It improves a lot of outcomes, and patients-রা knowledge-টা নেওয়ার পরে it empowers them ওদের নিজস্ব ডিসিশন বানানো and partner ডাক্তারের সাথে হওয়ার জন্য।
So maternal health is important, and maternal health has various stages, various components. And with monitoring, the reason we take this importantly is because বাচ্চার জন্য, and also mother's pregnancy, labor, বাচ্চা হওয়ার পরে outcomeটা is more successful and better. অনেক ধন্যবাদ ডাক্তার মুখতার ইসলাম। আপনি বলছিলেন মাতৃত্বকালীন স্বাস্থ্য আসলে এর তিনটা স্টেজ আছে, আপনি বললেন ফিজিক্যাল, মেন্টাল এবং সাইকোলজিক্যাল। আমি আশা করছি আমাদের দর্শক যারা আছেন তারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আরেকটি প্রাসঙ্গিক প্রশ্নে যেতে চাই। এটি আসলে আমার একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, আমার এটা মনে হয়েছে যে এটা জানা দরকার। সেটি হচ্ছে যে আমি শুনেছি বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনায় এটা শুনেছি যে টর্চ নামে একটা ইনফেকশন হয় প্রেগন্যান্ট মাদারদের, যে মানে এক ধরনের এমএমআর টিকা যদি তাদের দেয়া না থাকে তাহলে এক ধরনের ইনফেকশন হয়, একটা ছোট্ট জ্বরের মতো হয়, ভাইরাল ইনফেকশন, এবং সেটা হলে পেটের যে বাচ্চাটি থাকে, গর্ভাবস্থায় যে বাচ্চাটি থাকে তার ভীষণ রকম ক্ষতি হয়। পরবর্তীতে ওই বাচ্চাটি ডিসেবল হতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে জন্ম নিতে পারে। তো এই বিষয়টা আসলে একটু বুঝিয়ে বলেন যে এই এমএমআর টিকাটা নেওয়া কত জরুরি, এটা প্রেগনেন্সির কত আগে নিতে হয়, অথবা এটা না নেওয়া থাকলে কি কি সমস্যা হতে পারে একজন প্রেগনেন্ট মায়ের বা মায়ের পরবর্তী যে সন্তান আসছে পৃথিবীতে তার, একটু যদি বুঝিয়ে বলেন। It's important বাচ্চা হওয়ার আগে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট করতে যায়। So preconception counseling is very important. Preconception counseling আমরা চেক করব mother blood pressure, weight, কোনো previous history like diabetes আছে কিনা, asthma, আমরা চেক করব কি কাজ করে, employment history, কোনো stress আছে কিনা. We'll also check like social status, any smoking habits, exercise habits. With this pre-counseling, আমরা also check করব কি vaccination হচ্ছে আর না হয়েছে. So for example, most women আমরা encourage করব certain vaccine নেওয়ার জন্য, and they can take this during pregnancy and before pregnancy. Like for example, at the moment, COVID vaccine আমরা চেষ্টা করছি সবাইকে নেওয়ার জন্য, but if you're pregnant you can still take the COVID vaccine, you can still take the influenza vaccine, but some vaccines you can't take. So for example, MMR vaccine is the measles, mumps and rubella is something very important because some patients that have not had exposure to rubella will be at risk. So এই রোগীরা unfortunately যদি প্রেগন্যান্ট থাকে ওই সময় রুবেলা ভ্যাকসিন নিতে পারবে না, because rubella vaccine is a live vaccine. It contains live particles that may cause rubella. So these vaccines we give after baby is born. So there's two types of vaccines generally, live and non-live vaccines. So flu vaccine, COVID vaccine, these are not live vaccines and can be given before and during pregnancy, which is fine. But rubella vaccine has to be given after baby is born. So আমি একটু সম্পূরক প্রশ্ন করি, মানে আগে যদি না দেয়া থাকে এবং প্রেগন্যান্সির টাইমে যদি মহিলা কোনোভাবে রুবেলা ভাইরাস দ্বারা বা ওই জীবাণুটা দ্বারা আক্রান্ত হন, তাহলে পেটের বাচ্চাটার কি হবে? যদি আপনারা ডিসিশন নেন যে পরে দিবেন ভ্যাকসিন, তাহলে কি হবে, মানে আগে থেকে তার প্রোটেকশন নেওয়ার দরকার আছে কিনা? জি, সো যে মাদার্সরা যেটা রুবেলা ভ্যাকসিন প্রেগন্যান্ট হওয়ার আগে নেয়নি, দেন ওদেরকে অ্যাডভান্সটা বলা হয় যদি কোনো রোগীদের রুবেলা সাসপিশন আছে, like temperature, rash, fever, to avoid them. That's the first thing, to reduce exposure and risk. যদি ওদের রুবেলা symptoms develop হয়, rash, fever, temperature, then they will have problems with the baby. You're right. Consequences of the like like preterm labor, sometimes physical deformity of the baby, sometimes they can have like induced labor early. So these are important reasons to avoid rubella. And with pre-pregnancy counseling, they can have the vaccine before getting pregnant. But খেয়াল রাখতে হবে exposure to limit করার জন্য, and if you are infected, then normally the obstetrician looking after the patient would take care, and sometimes there are things that they can do with immunoglobulin infusions to reduce the risk to the baby.
বাট আমরা চেষ্টা করি, আশা করি ইনফেকশন রিস্কটা কমানোর জন্য উইথ pre-counseling of mothers thinking about having baby, and they can have vaccine, but once pregnant they cannot have the vaccine. But যদি pregnancy rubella হয়ে যায়, then obstetrician will take care to ensure they reduce the risk to the baby and harm to the baby. And sometimes, like especially with chicken pox, they can give them immunoglobulins to reduce the risk to mother and baby. So options are there, but this is mainly led by hospital and with obstetrician care, with GP care as well, and midwifery care. তাহলে ডাক্তার সাহেব আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটি ম্যাটারনাল হেলথ বা মাতৃত্বকালীন স্বাস্থ্য আসলে একটি খুব বড়সড় একটা ব্যাপার। এটা খুব ছোটোখাটো ব্যাপার না যে একটা বাচ্চা হয়ে গেল, অটোমেটিক বিয়ে হলো, বাচ্চা তো হবেই, এরকম আসলে ব্যাপারটা নয়। ব্যাপারটাতে অনেকগুলো জরুরি বিষয় জড়িত, যেটি হচ্ছে ফিজিক্যাল হেলথ জড়িত, মেন্টাল হেলথ জড়িত, সাইকোসোশ্যাল, আপনি যেটা বলছিলেন সাইকোলজিক্যাল হেলথ জড়িত, এবং এর সাথে সাথে যেটি খুবই দরকার সেটি হচ্ছে যে যিনি বাচ্চা গ্রহণ করবেন, মানে পার্টনার দুজন আর কি, তাদের মানে বাচ্চা কনসিভ করার আগে ডাক্তারের সাথে একটু পরামর্শ করা উচিত এবং প্রি অ্যাসেসমেন্টের জন্য বসা উচিত। তার মানে আপনার ইচ্ছা মতোই আপনি একটা বাচ্চা হয়ে গেল, যেন প্রেগনেন্ট হয়ে গেলেন, তারপরে ডাক্তারের কাছে যাবেন, ব্যাপারটা বোধহয় তেমন নয়। আপনি বোধহয় ওটাই বলছিলেন যে বাচ্চা নেওয়ার ডিসিশন নেওয়ার আগে, মানে কনসিভ করার আগেই আপনাকে ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নিয়ে প্রি অ্যাসেসমেন্টটা দেখে নিতে হবে যে আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন, সব কিছু কী আছে, ঠিক আছে কিনা, আপনি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত কিনা, মানে এই বিষয়গুলো আপনি কি এটাই বলতে চাইছিলেন বোধহয়? জি জি, সো প্রি কাউন্সেলিং আমরা দিতে পারি, স্পেশালি ফর ফার্স্ট টাইম mothers, first time married husband or wives that are thinking. Sometimes counseling করার পরে we can also monitor things like যদি blood sugar control করতে হয়, we can take care. যদি like mother already diabetic, tablet নিচ্ছে, blood pressure tablet নিচ্ছে, because সব tablets আমরা নিতে পারি না pregnancy, so maybe diabetic medication we have to change, maybe blood pressure tablets আমাদেরকে change করতে হয়, যে tablet নিতে পারবে pregnancy. So these high risk patients should see the doctor for some counseling. Sometimes like patients may need to start folic acid before they start planning for baby. So all these things GP সাথে discuss করতে পারবো, so especially women that have pre-existing medical problems, যদি thyroid problem থাকে, blood pressure problem থাকে, asthmatic problem থাকে, diabetes, blood pressure, heart disease, these should see the doctor to say, look, I'm taking these medication, this is my medical history, and the doctor will advise. Sometimes with pregnancy they may refer early for antenatal care with midwifery care. So this is a partnership with husband, wife, GP, midwife, obstetrician. Actually, it's a joint team effort to support the pregnancy of the mother. অনেক অনেক ধন্যবাদ ডক্টর মুখতারুল ইসলাম। আমাদের আসলে সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবার এই একই বিষয়ে আমরা দর্শকদের প্রশ্ন নেব এবং আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরছি এক্ষুনি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠান হ্যালো জিপিতে। হ্যালো জিপি পাক্ষিকভাবে রোববারে প্রচারিত হয় এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আপনারা দেখছেন এনটিভির স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠান। আমি সৈয়দ তারিকুল ইসলাম আপনাদের সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি জয়েন করেছেন একজন চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার মুখতারুল ইসলাম। উনি অনেক দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। উনি একজন ক্লিনিক্যাল ট্রেনিং হেড গ্রাম জিপির এবং উনি একজন রেজিস্টার্ড জিপি। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমাদের আজকের বিষয় যে ঠিক করেছি প্রেগন্যান্সি অ্যান্ড ম্যাটারনাল হেলথ, মাতৃত্বকালীন স্বাস্থ্য এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যের সময় মহিলাদের করণীয় এবং এর সাথে অন্যান্য যারা আশেপাশে থাকেন, তার পার্টনার এবং তার ফ্যামিলির লোকজন, তাদের সবারই একটি ভূমিকা থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আপনারা চাইলে এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে আমাদের ডাক্তার সাহেব রয়েছেন, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করবেন এবং আশা করি উনি আপনাদের উত্তরগুলো দেবেন। ডাক্তার মুখতারুল ইসলাম, আমি আপনার কাছে দর্শকদের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে একজন মাদার মানে
what should a mother should be doing during her pregnancy? মাদারের কি করণীয় রয়েছে প্রেগন্যান্ট থাকাকালীন সময়, মাতৃত্বকালীন এই সময়টাতে, প্রেগন্যান্ট সময়টাতে? Pregnancy shumai, it's very important mother takes care of her health. So this is many factors. So mother care, stress, stress is very important because this can affect hormones. So যদি কাজে স্ট্রেস থাকে, বাসার স্ট্রেস থাকে, এগুলো সব আমাদেরকে লিমিট করতে হয়. So stress is important. Another factor is rest. Because যখন pregnancy হবে, and a lot of women anemia হতে পারে. Anemia is like when blood level body কমে যায়. So then they get fatigue, tiredness, sometimes ওদের শ্বাস নিতে অসুবিধা হয়, especially towards the latter stages of pregnancy. So during pregnancy, to relieve that, adequate rest নিতে হবে. So because sometimes it's difficult to sleep. So sleep is important. ওইটার সাথে diet. So during pregnancy, a healthy pregnancy, during pregnancy, mother should maintain adequate healthy nutrition. So এটা মানে বেশি sugar খাওয়া উচিত না, fiber, so plenty of roughage, like green vegetables, fruits, salads. Egglo is very good with regards to nutrients and vitamins. So this will also help the baby. Plenty of water. We should avoid certain foods in pregnancy, like cheeses, soft cheeses, like mozzarella. We should avoid uncooked meats. We should avoid certain fish that are high in mercury, so things like mackerel. These things in the diet during pregnancy we should avoid. Exercise is also important for the mother. So in terms of mental well-being, psychological well-being, for physical, like for back and for pelvic pains, stretching and exercise is also very important. And this will also help in post-natal recovery as well. So aste exercises jeta ase pregnancy mother এর জন্য সেগুলো আমরা করতে পারি. Also during pregnancy it's important to plan. So planning টা হলো যখন বাচ্চা হবে, labor হবে, কি দরকার আছে, like husband's support, বাসার support যদি বাচ্চারা থাকে, একটা ব্যাগ যেটা প্যাক করতে হবে, যে জিনিসের দরকার আছে, এটার সাথে also আমাদের একটা birthing plan. Birthing planটা কনসালটেন্টের সাথে ডিসকাস করে, মিডওয়াইফের সাথে ডিসকাস করে প্ল্যান করতে পারবো during the pregnancy কি হবে কেন during labor হবে, pain relief কি চাবেন, যদি অক্সিজেনের সাথে আরেকটা জিনিস আছে এন্টানক্স, যদি পেইন কিলার চান, যদি সিজারিয়ান দরকার হয় কি করার উচিত। সো এগুলো সব pre-birth planning as a birth plan করতে পারবেন during pregnancy as well. So rest, fluid, exercise, healthy diet, stress management, these are all important things that we should do during pregnancy to improve the outcome. And also just to be careful about heavy lifting, driving. So many things we need to take care of to ensure that pregnancy ta hobe, it's as comfortable and stress-free as possible, because it's a phenomenally difficult, challenging time for the mother and for the family, and having adequate support is the most important factor. So regular antenatal follow-ups, midwifery follow-ups with the GP, any concerns যেটা mother থাকতে পারে, যদি কোনো faint, dizziness, breathlessness, excessive fatigue, যদি বেশি ব্যথা হয়, then during pregnancy GP সাথে আলাপ করার জন্য is important just to make sure সবকিছু ঠিক আছে, কোনো কিছু মিস হচ্ছে না. So during the pregnancy, these are the main things that the mother should focus on to ensure the pregnancy is as successful as possible. অনেক ধন্যবাদ মুক্তারুল ইসলাম, ডক্টর মুক্তারুল ইসলাম ভাই। আমার একটা প্রশ্ন রয়েছে, মানে আপনার এই মাত্র যে আলোচনাটা করলেন, আপনি ব্যায়াম করতে হবে এবং খাবারের বিষয়, হেলদি ডায়েট নিতে হবে, এরকম দুটা ব্যাপার বলেছেন। তো আমাদের মানে যারা সনাতনী বাংলাদেশ থেকে যে সমস্ত মায়েরা এসেছেন বা বাংলাদেশের সাথে সম্পর্কিত যারা, আমাদের বাঙালিদের মধ্যে একটি মানে বয়স্ক যারা আগের দিনের মহিলা রয়েছেন, তারা আসলে বলে থাকেন মেয়েদেরকে প্রেগন্যান্সির সময় বেশি খাওয়া দাওয়া না করতে, তাহলে পেটের মধ্যে বাচ্চাটা বড় হয়ে যাবে, ডেলিভারির সময় অনেক ঝামেলা হবে, সুতরাং তাকে যত পারে কম খাওয়া দেয় এবং সে স্কিনি হয়ে যায়, এরকম একটি দুর্বল স্বাস্থ্যের দিকে এগিয়ে যায়
প্রেগনেন্ট মহিলা, এরকম একটি ব্যাপার স্যাপার রয়েছে। এটা প্রচলিত। আমি বলতে চাই যে এই জিনিসটা কতটা ঠিক, এবং যদি ঠিক না হয় তাহলে কি করা উচিত আসলে। হেলদি ডায়েট বলতে কি, এবং বেশি ভালো ভালো খাবার খেলে পেটে বাচ্চা বড় হয়ে যাবে এবং বড় হলে প্রেগনেন্সির ডেলিভারির সময় সমস্যা হবে, এরকম বিষয়টি আপনি একটু আলোকপাত করবেন আমাদের কাছে। আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে প্রেগনেন্ট ওমেনকে ব্যায়াম করতে হবে। উনি ব্যায়াম করার ক্ষেত্রে কি উনি ফ্রি হ্যান্ড ব্যায়াম করবেন? উনি তো কোনো ইনস্ট্রুমেন্টাল ব্যায়াম মানে যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম বা হেভি ব্যায়াম, হেভি লিফটিং ও ধরনের ব্যায়াম তো নিশ্চয়ই করবেন না, বা করা যাবে কি না আপনি যদি একটু মানে দুইটা বিষয় একটু আলোকপাত করেন। So pregnant mothers, the calorie intake একটু বেড়ে যায়। So normal calorie যেটা খাওয়ার উচিত, এর থেকে maybe up to 300 calories extra খাতে হবে। So we sometimes hear that people say the mother needs to eat for two, mother and the baby. This is true to some extent, but এটা মানে না যেটা আমরা যত খেতে পারবো সেটা খেতে হবে না। It means healthy diet, but calorie হিসাবে সামান্য একটু বেশি খাওয়ার উচিত আছে, up to 300 calories extra per day. So if you're needing about 2,000, then you'll need about 2,200, 2,300 calories approximately. And this is needed for the baby. So extra calories, it is needed, and যেটা খাবেন, it should be regular breakfast, lunch, dinner, should be healthy and balanced, fruits, salads, vegetable যেটা green is high in folic acid and also high in iron, so spinach, broccoli, peas, beans, এগুলো সব ঠিক আছে। And fruits, very good source of minerals and vitamins, also for baby's development and mother, and also for preventing anemia, and plenty of water, because during pregnancy অনেক common issues হয়, anemia হয়, constipation, especially if you're taking iron tablets, constipation. So fiber হিসাবে, it's very important to keep the bowels in motion, to take plenty of fiber to improve, to relieve any constipation, especially যখন বাচ্চাটা বড় হয়, bladder উপরে pressure দিতে পারে, bowels উপরে pressure দিতে পারে, and it can make the mother feel very uncomfortable. So if for mothers, they do need to eat. For mothers, they do need to eat extra. For mothers, it's important to establish a healthy, balanced diet, which is low in sugar, high in fruits and fiber, high in fluid intake, high in minerals and vitamins. This is generally, it's required even if you're not pregnant, but pregnancy shumai, it's even more important, because বাচ্চাদের developmental জন্য, neurological development জন্য এগুলো সব দরকার আছে। In terms of heavy lifting, we have to be careful. কোনো pressure আমরা দিতে চাই না কোমরে, pressure দিতে চাই না পেটের ভিতরে, কোনো like risk দিতে চাই না যদি পড়ে যায়, যদি আবার back strain হয়, because যখন বাচ্চা, especially towards the latter stages of pregnancy, pelvic, lower back, muscular pains, এটা অনেক common. So খেয়াল রাখতে হবে যদি আমরা tendons, ligaments, muscles না damage করে। But with this in mind, আমরা still exercise করতে পারি, stretching, yoga, certain we can do to relax the pelvic muscles to help যখন labor onset হবে. So these two are important factors. So in terms of eating, yes, this is important. Mother should eat a little bit more, should have balanced diet, 3 meals a day, plenty of water. And in terms of heavy lifting, খেয়াল রাখতে হবে যেটা আমরা body না damage করি, both in terms of pelvis, lower back, and general body musculature. অনেক ধন্যবাদ। আমি আরেকটি ছোট প্রশ্ন মানে প্রেগনেন্ট মহিলাদের জন্য, ওনাদের কি কি কনসার্ন একদম মনে রাখতে হবে, যে এই বিষয়গুলো সবসময় কনসার্ন থাকতে হবে একজন প্রেগনেন্ট মহিলার জন্য ডিউরিং প্রেগনেন্সি অথবা আফটার প্রেগনেন্সি, আই মিন যে কোনো সময় হোক, কোন কোন বিষয়টা কনসার্ন থাকতে হবে যে এরকম করা যাবে না, ওরকম করা যাবে না? যেমন ধরেন আমি বলতে পারি যে বাথরুমে যদি ঢোকে, ভেজা বাথরুমে ঢুকলেন না, পিছলা কোনো জায়গায় চিত হয়ে পড়ে যেতে পারেন, ওই ধরনের রিস্ক, এরকম কোন কোন বিষয়গুলোতে খুব কনসার্ন থাকতে হবে, খুব সাবধানে চলতে হবে, এরকম বিষয়গুলো কি কি আপনার কাছে যদি এরকম কোনো সহজ টিপস থাকে যদি একটু দিতেন। জি জি জি, a couple of everyday tips, like all of us gari chalay, so it's important যখন seat belt টা পরি, position of the seat belt like is on over the uterus, so কোনো অসুবিধা না হয় পাচ্ছে। So seat belt also যখন কিছু তুলতে চায়, forward হয়ে পিঠটা তুললে এটা করবেন না, like পাটা ইউজ করবেন,
যদি কিছু তুলতে যান, যখন হাঁটবেন একটু খেয়াল রাখবেন স্টেপস গুলো, স্টেবিলিটি হিসাবে, and also বেশি দূর না হাঁটতে পারলে যদি breathless, then take small journeys, take small steps. Main thing that we need to look out for, খেয়াল রাখতে হবে pregnancy, more physical, more things to be alert about is things like যদি পেটে ব্যথা হয়, abdominal pain, very important symptom at any stage in pregnancy. So কোনো abdominal pain যেটা progressively is getting worse, এটা খেয়াল রাখতে হবে। যদি কোনো bleeding থাকে, any stage of pregnancy, whether light, heavy, কোনো bleeding থাকলে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি dizziness, flashing lights, headache থাকে, especially after 20 weeks of pregnancy, আমাদের মাথা যন্ত্রণা হচ্ছে, you know, we have to monitor blood pressure, we have to check urine. So tummy pain, রক্ত, headaches, dizziness, breathlessness, মাথা ঘুরছে, এগুলো সব during pregnancy আমাদেরকে also খেয়াল রাখতে হবে। So in terms of what we need to look out for, physically everyday thing, গাড়ি যখন চালাবেন, যখন হাঁটবেন, যদি কিছু উঠাতে যান বাচ্চাদেরকে না শপে, এগুলো সব খেয়াল রাখতে হবে। বাট এটার সাথে আপনার pregnant ladies কে also physical symptoms also খেয়াল রাখতে হবে। কি দেখতে হবে, যদি আমাদেরকে কোনো suspicion থাকে, আমাদের কোনো concern থাকে, then আমাদেরকে জিপির কাছে যেতে হবে, না midwife-এর সাথে আলাপ করতে হবে। And so these are things like abdominal pain, bleeding, headaches, যদি পায়ে কোনো বেশি ব্যথা হয়, একটা পা বেশি swollen হয়ে যায়, এগুলো signs and symptoms mother needs to be aware of. So যদি হয় chest pain, breathlessness, তাহলে ওরা adequate help নিতে পারবে very soon, early help, not late. অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন। আমাদের ডাক্তার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আপনারা দেখছেন হ্যালো জিপি এনটিভির নিয়মিত অনুষ্ঠান। আজকের বিষয় প্রেগন্যান্সি অ্যান্ড ম্যাটারনাল হেলথ। আমরা এই বিষয় নিয়ে আসছি কিছুক্ষণ পরে। এই একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম হ্যালো জিপি অনুষ্ঠানে। হ্যালো জিপি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, পাক্ষিকভাবে রোববারে প্রচারিত হয়ে থাকে এই অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের সঙ্গে থাকেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের আজকের বিষয় প্রেগন্যান্সি অ্যান্ড ম্যাটারনাল হেলথ। আমরা মাতৃত্বকালীন স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি, প্রেগন্যান্সি নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন, ভার্চুয়ালি জয়েন করেছেন আমাদের সঙ্গে ডক্টর মুক্তারুল ইসলাম। উনি আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপনাদের প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের কাছে প্রশ্নটি করতে পারেন। আমাদের ডাক্তার সাহেব নিশ্চয়ই আপনাদের সে প্রশ্ন উত্তর দেবে। ডক্টর মুক্তারুল ইসলাম, আপনাকে আবার স্বাগতম আমাদের এই অনুষ্ঠানের এই সেগমেন্টে। এটাই আমাদের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট, এরপরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো আমার আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার পরে, মানে দীর্ঘ আমরা যে কদিন বাচ্চা পেটে থাকেন এবং তারপরে যেদিন ডেলিভারিটা হয়ে যায়, তারপরে মায়েদের আসলে কি করণীয় থাকে একজন মায়ের? What a mother should do after the delivery? Yeah, so this is an important question. The main focus after delivery, বাচ্চার সাথে bond হওয়ার জন্য। So this is one of them. বাচ্চা হওয়ার সাথে bondটা establish করার জন্য। সেটা কেমন করে করব? Breastfeeding is very important. So বাচ্চার nourishment to establish breastfeeding, একটু সময় লাগতে পারে. Sometimes it can be problematic, but this helps the bonding between mother and the baby. So bonding হিসাবে breastfeeding, holding the baby, বাচ্চা বুঝতে পারবে এটা মা, and also this will help establish regular feeding. তাহলে বাচ্চা nourishment হবে, আস্তে আস্তে grow হবে, খিদেটা কমবে। So bonding is very important, but সাথে সাথে establishing feeding সাথে সাথে হয় না, assistance লাগে, সময় লাগে। এখন অনেক হসপিটালস এর ভিতরে lactation consultants আছে, lactating nurses আছে, যেটা assist করতে পারবে মাকে ফিডিংটা establish করার জন্য। যদি establishing না হয়, then sometimes top up feed দেয় বটলের সাথে, sometimes bottle
entirely হয় যদি feeding successful না হয় ওইটার সাথে normally after delivery after birth mothers can experience a lot of tiredness from the labor, a lot of fatigue, a lot of pain, because আস্তে আস্তে uterusটা expand হয়ে contract হবে. But a contraction that যখন হয়, the afterbirth pains, it can be very painful. The mother after delivery can expect also some pain, some discomfort, mobility-টা একটু কমে যেতে পারবে. So because ব্যথা হিসাবে mobility restriction হতে পারবে. So after delivery, they can experience uterine pain, muscular pain, hot flushes. So first, establishing feed. Second, rest and recovery and let the body repair. Third, we have to be careful about breast pain, breast soreness, because all kinds of pains and infections can happen after delivery. And also we have to be careful আমাদের যদি কোনো পায়ের ব্যথা হয় or কোনো breathlessness হয়, these can be quite serious symptoms. So বাচ্চা হওয়ার পরে কয়েকটা জিনিস mother needs to keep a very close eye on, and ওদের সাথে আলাপ করা উচিত midwife এর সাথে. So there will be some care at the hospital বাচ্চা হওয়ার পরে, some care আমাদের community-তে হয়. So community-তে আমাদের midwife আছে যেটা মাঝে মাঝে বাচ্চা and mother-কে visit করবে, দেখবে ওর কেমন আছে, ব্লিডিংটা কমছে কিনা, বাচ্চা ফিডিং হচ্ছে কিনা, বাচ্চার ওজনটা বাড়ছে কিনা, বাসার সব কিছু ঠিক আছে কিনা, রেস্ট হচ্ছে কিনা. So sometimes also midwife community also visit করে, and ওইটা পরে আমরা আস্তে আস্তে establish করতে পারবো mother কেমন করে cope করছে, because after delivery suddenly সব hormones গুলো কমে যেতে পারে. So this can also affect the mother's mental health, can affect the mother's psychological well-being. So these are the things we have to take care about: infection, mental health, social coping strategies with newborn baby. Because a lot of mothers ওরা বুঝতে পারছে না বাচ্চা কিসের জন্য কাঁদছে, এটা কলিক হচ্ছে কিনা, না খিদে লাগছে কিনা, না বেশি বমি হচ্ছে কিনা. So a lot of awareness is also needed to ensure mothers are empowered to বুঝতে পারবে বাচ্চার অসুবিধা আছে কিনা, না অসুবিধা আছে, কোনো কিছু দরকার আছে, কোন সময় মিডওয়াইফের অ্যাডভাইস নেওয়া উচিত, কোন সময় ডাক্তারের অ্যাডভাইস নেওয়া উচিত. These are all very important. অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আরেকটি ছোট বিষয় আলোকপাত করতে চাই এখানে, সেটি হচ্ছে যে আফটার ডেলিভারি আমাদের বাংলাদেশের কনটেক্সটে তো মানে নানি থাকেন, দাদি থাকেন, ফুপু থাকেন, খালা থাকেন, অনেক লোকজন থাকে। এই দেশে এই সুযোগ সুবিধাটা খুবই কম। দু একজনের হয়তো এই ভাগ্য থাকে যে ভালো কেউ থাকে, এবং অনেক জায়গায় এটি থাকে না, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ তাদের একটি বাচ্চা হয় এবং এই অবস্থাতেই তাদের, এবং অনেকেই আছে একেবারেই প্রথম মা হয়েছে, ভবিষ্যৎ মানে একেবারেই অভিজ্ঞতা নেই কোন পর্যায়ের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এরকম একটি সিচুয়েশনে পার্টনারের আসলে মানে যিনি হাজব্যান্ড আছেন তার এই প্রেগনেন্ট মহিলাকে বা যার বাচ্চাটি হলো ডেলিভারির পরে কি ধরনের মানে সহায়তা দেওয়া উচিত বা কিভাবে এই ভদ্রমহিলার পাশে থাকা উচিত, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন মানে হাজব্যান্ডের জন্য একটু টিপস। Husband's role is very important pregnancy সময়, especially to support his wife. So husband's role is important, and husband's advice আগে থেকে antenatal classes mother এর সাথে যাওয়ার জন্য। So অনেক antenatal classes আছে to understand pregnancy process-টা, এটা কেমন করে এফেক্ট করবে mother-কে, like breathlessness কিসের জন্য হয়, tiredness কিসের জন্য হয়, body ব্যথা কিসের জন্য হয়. And with this understanding, then they will understand to empathize and sympathize and support. Like যদি বাসার কিছু organization করতে হয়, shopping, cleaning, কিছু করতে, then everyone can help the mother, the wife to be supported. The first support level is antenatally, and অনেক classes are said that will prepare the husband to support during pregnancy, but also more importantly, also during labor. Labor হিসেবে husband কি করতে পারবে, like massaging, helping to control breathing, বাচ্চা হওয়ার সময় কি করতে হয় কিনা. So this is very important for the husband to know. বাচ্চা হওয়ার পরে
is just as important, because mother maybe cesarean হয়েছে, maybe সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, maybe বাচ্চাকে তুলতে গেলে অনেক ব্যথা হচ্ছে, maybe খাওয়ানে অসুবিধা হচ্ছে, বমির ভাব লাগছে, ব্যথার জন্য কিছু খেতে পারছে না, ওষুধের পাওয়ারের জন্য কিছু করতে পারছে না. So husband needs to be able to support the mother and the baby. So sometimes father কে বুঝতে হবে, যদি like expressed milk or bottled milk বাচ্চাকে দিচ্ছে, সে সময় বাচ্চাদেরকে কেমন করে ফিডিং করতে হয়, কেমন করে উইন তোলাতে হয়, কেমন করে বাচ্চাকে ঘুমাতে হয়, কেমন করে বাচ্চাকে গোসল করতে হয়. So the father has to take an active role, not just to support the mother, but also to support the baby. And this will also improve the bonding between husband and wife and the newborn baby as well. So husband's role in terms of providing support is very important, but also husband ke বুঝতে হবে that wife just to monitor sometimes mother's mental well-being as well, because মাঝে মাঝে they may be tearful, they may be sad, they বুঝতে পারছে না এটা কিসের জন্য হচ্ছে কেন, but with understanding then they can be supported. So the husband's role in the whole of the pregnancy, labor and postnatally is very important, and there's a lot of support now for fathers, that the information chart there, that what is pregnancy, আমার রোলটা কি, আমি কি করতে পারবো, কি না করতে পারবো. There's a lot of support groups, especially antenatal classes. আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ. আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে এই বিষয়টি অন্তত বুঝতে পারলাম যে প্রেগন্যান্সি হয় শুধুমাত্র মহিলার, এবং মহিলাকেই এই পুরো সময়টা বহন করতে হয় এই কষ্টটি, কিন্তু এই সাথে সাথে পুরো সময় জুড়ে অ্যান্টিনেটাল, পোস্টনেটাল অথবা ডিউরিং লেবার সবগুলো সময়তে, সবগুলো ধাপে হাজব্যান্ডের অনেক কিছু করণীয় থাকে. হাজব্যান্ড এগিয়ে আসতে হয় অনেক সাপোর্ট নিয়ে, এবং অনেক সাপোর্টিভ ভূমিকা রাখতে হয়. আদারওয়াইজ এইটা প্রেগনেন্ট মহিলার জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার. ওনার পক্ষে এটা কোপ করাই সম্ভব নয়, এবং এতে ক্ষতি হতে পারে বাচ্চার, এবং ক্ষতি হতে পারে সম্পর্কের, এবং ভবিষ্যৎ আগত প্রজন্ম যে বাচ্চাটি হচ্ছে, বাচ্চাটির ক্ষতি হবে, মহিলার ক্ষতি হবে, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেরও ক্ষতি হতে পারে. সুতরাং হাজব্যান্ডকে খুবই অ্যাক্টিভ একটি রোল নিতে হবে, এবং এটি একদম প্রেগনেন্সির শুরু থেকে অ্যান্টিনেটাল পর্যায়ে আপনি যেটা বললেন যে ক্লাস আছে, ওখানে গিয়ে ক্লাস করে শিখে আসতে হবে, এবং ওই অনুযায়ী মানে পরামর্শ অনুযায়ী আসলে অ্যাক্ট করতে হবে. এটি বোধহয় আপনি বলতে চাচ্ছেন. আমার আরেকটি ছোট্ট প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে what are the causes of maternal mortality? আমি আসলে আমরা চাই না ম্যাটারনাল কোনো মর্টালিটি হোক, তারপরেও তো আসলে এটা ফিউ পার্সেন্টেজ আসলে, এবং আমাদের দেশে তো একটু বেশি হয়, এখানে হয়তো এই মর্টালিটির পরিমাণ কম, কিন্তু তারপরেও এই নেগলেক্টিং একটা পার্সেন্টেজ থাকলেও এটি হয়. তো ম্যাটারনাল মর্টালিটির কারণগুলো কি? হোয়াট আর দ্য কজেস? কী কারণে মৃত বাচ্চা প্রসব করা হয়, অথবা বাচ্চাটি প্রেগনেন্ট সময় মারা যেতে পারে, বা দুঃখজনক এই ঘটনা যাতে না ঘটে সেটা আমরা চাইবো, এবং কি কারণে হতে পারে আপনি যদি একটু বলেন, তাহলে কিভাবে সাবধান থাকলে এই বিষয়টিও এড়িয়ে যাওয়া যায়, এরকম বিপদে না পড়লাম. This is important. আমরা চাই না, and understandingটা হওয়ার পরে আমরা বুঝতে পারছি এটা কেমন করে প্রিভেন্ট করতে হয়. So the commonest cause of mortality, according to WHO, World Health Organization, is obstetric bleeding. So up to 27% of mortality is due to obstetric bleeding. So bleeding টা কি? So মাঝে মাঝে যখন বাচ্চাটা হয়, প্লেসেন্টার কোনো অসুবিধা না, ইউটেরাসের জন্য অসুবিধা হিসাবে একটা হেমরেজ হয়ে যায়. তো যখন এক্সটেন্সিভ ব্লাড লস হয়, সে সময় মাদারটা আনফরচুনেটলি পাস অ্যাওয়ে হয়ে যায়. This is very critical, and this is probably the biggest cause of maternal death due to labor, childbirth, and this is due to excessive hemorrhaging and bleeding. Nowadays অনেক রকমের রিস্ক নেই না. তো আমরা যদি বুঝতে পারি প্লেসেন্টাটা বেশি ভ্যাসকুলার, অনেক ব্লাড সাপ্লাই আছে, ইউটেরাসের ব্লাড সাপ্লাই আছে, কোনো অ্যান্টিসিপেট কোনো প্রবলেম পেয়েছি স্ক্যানের ভিতরে না, then generally obstetricians either will try to deliver baby early, or they will be careful and do cesarean section. So recently, over the many years, aste aste this common cause of hemorrhage and maternal mortality has been reduced with careful monitoring, early diagnosis, early intervention from obstetricians. This has been able to come down. The next commonest cause, and the next cause of maternal mortality, is hypertension. Up to 14%
according to WHO, is attributed and contributed due to hypertension. যখন blood pressure টা বেশি high থাকে, so এটা pregnancy is very important because it can lead to excessive convulsions, it can lead to headaches, it can lead to preterm labor. So hypertension এটা is very important. And আমাদের দেশে এখন আস্তে আস্তে even in remote areas যদি আমরা blood pressure টা monitor করতে পারি, যদি আমরা urine টা dipstick করে আমরা check করতে পারি কোনো protein আছে, then we can pick this up early, and with simple medication we can control the blood pressure, and it reduces complications like preterm labor, stroke, convulsions. So hypertension আগে থেকে is a lot better, but it still accounts for up to 14% of maternal mortality. So obstetric bleeding 27%, hypertension 14%. After that is something called sepsis. So sepsis accounts for up to 11% of maternal mortality. Sepsis হলো pregnancy পরে কোনো infection. So pregnancy is a very risky process, and এটার সাথে আমাদের অনেক ব্যাকটেরিয়া আছে যেটা ইনফেকশন করতে পারে, uterine infection, breast infection, blood infection, and sometimes with severe infection, especially in the blood, sepsis হয়ে যায়. And এই ইনফেকশনটা যদি বেশি strong and antibiotics সাথে কোনো ফায়দা হচ্ছে না, then unfortunately রোগীরা sepsis-এর জন্য মারা যায়. But nowadays, especially with care, অনেক septic technique, অনেক gloves, very sterile conditions, very careful with infection control, this rate of sepsis is alhamdulillah getting lower and lower. So the risk and death from sepsis আস্তে আস্তে এখন কমে যাচ্ছে, and also antibiotic এর অনেক ফায়দা আছে, so risk of sepsis is also going low. এটার পরে is emboli. So emboli is quite rare at 3%. Emboli হলে কোনো like blood clot or obstetric fluid clot, এগুলো সব যদি lungs এর ভিতরে আটকায় যায়, পায়ের ভিতরে আটকায় যায়, then this causes complications. These are the main commonest causes of maternal mortality. অনেক অনেক ধন্যবাদ মুক্তার ইসলাম ভাই। আমাদের আজকে সময় একদম শেষ হয়ে গেছে, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা করব। যারা প্রেগনেন্ট মাদার রয়েছেন তারা আমাদের সঙ্গে থাকবেন সেই সময়। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মুক্তারুল ইসলাম, অনেক দূর থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি জয়েন করেছিলেন। শেষ করছি আজকের অনুষ্ঠান এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই আমি সৈয়দ তারিকুল ইসলাম এবং ডক্টর মুক্তারুল ইসলাম বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসায় থাকবেন। ধন্যবাদ।